এর আগে শুনেছেন বিশু ঠাকুর চট্টগ্রাম যেতে চান, শায়েস্তা খান সেনাবাহিনীতে যোগ দিতে চান। দুজনের কথোপকথনের মধ্যে বোঝা যায় বাঘ এসেছে। কি করে বাঁচবেন ওরা? তারপর শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জলদস্যু 10ম পর্ব। বাঘটা সমুদ্রের জলে খানিকটা নেমে চুপ করে বসে রইল, ঠিক যেন স্নান করছে। বিশু ঠাকুর ভাবলেন, কাল যখন তিনি ভাসতে ভাসতে এখানে এসে ঠেকেছিলেন, তখন যদি ওই বাঘটা এখানে বসে থাকত, তাহলে তার কয়েকখানা হাড়গোড় শুধু পড়ে থাকতো ওখানে। বাঘেদের বোধহয় জলে মাথা ডোবানোর ব্যাপারে কোনো নিষেধ আছে, তাই শুধু গাটুকু ডুবিয়েই স্নান সেরে বাঘটা উঠে এলো। তারপর সে আবার ঢুকে গেল গভীর জঙ্গলে। বাঘটা যতক্ষণ ছিল ততক্ষণ বাঁদরগুলো অনর্গল চেঁচামেচি করছিল। বাঘটা চলে যাবার সঙ্গে সঙ্গে তারাও সেদিকেই গাছের উপর লাফাতে লাফাতে যেতে লাগলো। হাত ছেড়ে মাধব দাস বলল, ওই বাঁদরগুলোর জন্যই বেঁচে আছি। ওই বাঁদরগুলোর স্বভাব জানো তো, বাঘ সুযোগ পেলেই বাঁদর ধরে খায়। আবার বাঁদরগুলো সব সময় বাঘের কাছাকাছি থেকে চেঁচিয়ে মেচিয়ে ওদের বিরক্ত করে মারে। বাঘ আওয়াজ একদম পছন্দ করে না। এমনও দেখেছি বাঁদরের চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে বাঘ দৌড়ে পালাচ্ছে। বিশু ঠাকুর বললেন, চানটান করলো অথচ এখনো খাবারের জোগাড় নেই বেচারি। ওর খাবারের অভাব কি? এই জঙ্গলে প্রচুর হরিণ। ওই হরিণ তো এই পর্যন্ত একটাও দেখলাম না। হরিণ যখন আসবে তখন এক পাল আসবে, একটা দুটো তো নয়। সেই জন্যই হরিণ মারার বড় সুবিধে। চলো নিচে নামো। দূরে বাঁদরদের চেঁচামেচি এখনো শোনা যাচ্ছে। যদি বাঘটা হঠাৎ আবার এদিকে ফিরে আসে। মাধব দাস অদ্ভুতভাবে হেসে বলল, যদি কপালে বাঘের হাতে মৃত্যু লেখা থাকে, তাহলে কি আর কেউ খণ্ডাতে পারবে? ও অত ভাবলে চলে না। মরতে তো একদিন হবেই ঠাকুর। বিশু ঠাকুর গম্ভীরভাবে বললেন, মরতে একদিন হবেই তা জানি, তবে মিছিমিছি বাঘের পেটে প্রাণ দেবার আগে আমি ওই বোমবেটেদের উপর প্রতিশোধ নেবই নেব। চট্টগ্রাম কিভাবে যাওয়া যায় তুমি বলতে পারো? ঠাকুর, আমি চট্টগ্রাম বলে কোনো দেশের নামই শুনিনি। তুমি তো আগে মাছ ধরতে, নৌকো নিয়ে কখনো সমুদ্রের দিকে আসনি? অনেকবার এসেছি। ইলিশের মরশুমে অনেক জেলে আসে। খুলনা, ফরিদপুর, হুগলি, চাটগাঁ থেকেও জেলেরা আসে, কিন্তু ওই চট্টগ্রামের কথা শুনিনি কারো কাছে। ওই চাটগাঁই তো চট্টগ্রাম। হ্যাঁ, সে জায়গাও সমুদ্রের কিনার ঘেঁষে। মাতলা নদী ধরে আরো পূব দিকে যেতে হয়। মাধব দাস, আমরা যদি একটা নৌকো বানাই, তাহলে আমরা দুজনে মিলে চট্টগ্রামে যেতে পারি না? এখনো তোমার মাথায় শুধু ওই চিন্তা? ঠাকুর, যেতে হয় তুমি চট্টগ্রামে যেও, আমি তো তোমার সঙ্গে যাব না। আমি এখানেই বেশ আছি। মানুষের মুখ দেখতে হয় না বলে শান্তিতে আছি। তার চেয়ে বরং চলো, তোমায় একটা নতুন জিনিস খাওয়াই। কি জিনিস? মধু। কাছেই এক জায়গায় একটা মৌচাক আছে, সেখানে থেকে আমি মাঝে মাঝে খানিকটা চাক ভেঙে আনি। খালি হাতে? খালি হাতে কেউ মৌচাক ভাঙতে পারে? তুমি মশাল জেলে ধোঁয়া করার কথা বলছো তো? সে আমি আর আগুন এখানে পাবো কোথায়? আমি খানিকটা চাক ভেঙে নিয়ে এক দৌড় মারি। তারপর সেটা কোনো ঝোপের মধ্যে ফেলে দিয়ে একেবারে সমুদ্রে গিয়ে মাথা ডুবিয়ে বসে থাকি। এর মধ্যেই কিছু মৌমাছি কামড়ায় বটে, কিন্তু সেটুকু তো সহ্য করতেই হবে। বেশ ভালো বুদ্ধি করেছো তো, কিন্তু এখন আমার মধু খাবার ইচ্ছে নেই। এখানে গাছের ওপর মাচায় শুয়ে জীবন কাটাতে পারবো না। চট্টগ্রাম আমি যেতেই হবে। তুমি যদি না যাও আমি একাই যাব। কোনো জেলে ডিঙি দেখতে পেলে আমায় বলো, আমি যেমনভাবেই হোক তাকে ডাকবো। দরকার হয় সমুদ্রের সাঁতরে গিয়ে সেই ডিঙিতে উঠব।
তুমি বুঝতে পারছো না মাধব দাস, যতক্ষণ না প্রতিশোধ নেবার জন্য কিছু একটা করতে পারছি ততক্ষণ বুকের ভেতরটা জ্বলছে। কিছু একটা না করলে আমি শান্তি পাবো না। বিশু ঠাকুরকে চট্টগ্রাম যেতে হলো না, তার আগেই অন্য একটা ব্যাপার ঘটল। বিশু ঠাকুর মাচার উপরে ঘুমিয়েছিলেন। বিকেলের দিকে মাধব দাস তাকে ঠেলে জাগিয়ে তুলল। উত্তেজিতভাবে বলল, ঠাকুর, ওই দেখো, ওই দেখো। কি? সমুদ্রের দিকে চেয়ে দেখো। আকাশে বিকেল শেষ হয়ে যাচ্ছে। কাল ঠিক এই রকম সময় বিশু ঠাকুর এইখানে পৌঁছেছিলেন। আজও আকাশের একদিকে আগুন ছড়ানো। বিশু ঠাকুর চেয়ে দেখলেন সমুদ্রের বুকে দুটি পালতোলা জাহাজ। মাধব দাস জিজ্ঞেস করল, ঠাকুর, দেখে চিনতে পারো? এইগুলোই হলো বোম্বেটিতে জাহাজ। হতভাগা বদমাইশ বাজি ফিরিঙ্গি কুত্তার দল। মাধব দাস বিড়বিড় করে আরো খারাপ খারাপ গালাগালি দিয়ে যেতে লাগলো। বিশু ঠাকুরের বুকের মধ্যে দুম দুম শব্দ হচ্ছে। বোম্বেটেদের জাহাজ। যদি এর মধ্যে একটা গনজালেসের জাহাজ হয়, যে জাহাজে তিনি বন্দী ছিলেন, তিনি আপন মনেই বললেন, বোম্বেটেরা এদিকে কোথায় যাচ্ছে? মাধব দাস বলল, ভয় নেই, ওরা এখানে আসবে না। ওরা কোথায় যায় আমি জানি। বিশু ঠাকুর তার হাত চেপে ধরে বললেন, তুমি জানো? কি করে জানলে? এদিকে ওদের একটা আখড়া আছে। যে নদী থেকে আমি জল আনতে যাই, সেই নদীরই মোহনার কাছে ওরা মাঝে মাঝে আসে। ইট পুড়িয়ে ওখানে ওরা একটা গম্বুজও বানাচ্ছে। আমি একদিন দূর থেকে দেখেছি। চলো, সেখানে যাব। তুমি কি পাগল হয়েছে ঠাকুর? সাত করে কেউ বোম্বেটেদের খপ্পরে যায়? তুমি একলা সেখানে গিয়ে কি করবে? বরং চাটগাঁয়ে গিয়ে মোগল সেপাই হতে চাও, তাই হও। ওই জাহাজে আমাদের দেশের লোকদের বন্দি করে নিয়ে যাচ্ছে, অন্য দেশে বিক্রি করবে। তাদের ছাড়াবার জন্য কোনো চেষ্টা করব না আমরা। আমরা মানে তুমি আর আমি? ঠাকুর, তোমার দেখছি সত্যি মাথা ঠিক নেই। ওই খুনি বোম্বেটেদের সঙ্গে আমরা দুজনে খালি হাতে লড়তে যাব? তবে তুমি থাকো, আমি একাই যাই। কোন পথ দিয়ে যেতে হবে শুধু বলে দাও। এক্ষুনি অন্ধকার হয়ে আসবে, যাবার পথে তোমায় বাকি খেয়ে ফেলবে। তুমি তো সকালে বলেছিলে যে কপালে যদি লেখা থাকে বাঘের পেটে প্রাণ যাবে, তাহলে তা কেউ খণ্ডাতে পারবে না। অন্ধকারে আমি লুকিয়ে লুকিয়ে দেখে আসব। দেখা দরকার সত্যিও দুটো গনজালেসের জাহাজ কিনা, আর ওই জাহাজে বন্দিরা আছে কিনা। ওই বন্দীদের মধ্যে তোমার আপনজন কেউ আছে বুঝি? তোমার ছেলে বা বউ? না, তেমন আপনজন কেউ নেই। আমি বিয়ে করিনি মাধব দাস, তবে একটি ছোট মেয়েকে সাপে কামড়েছিল, তাকে আমি বাঁচিয়েছিলাম। সেও ওই জাহাজে বন্দিনী। তাকে আমি বাঁচিয়েছিলাম কি ফিরিঙ্গিদের কাছে কৃতদাসী হবার জন্য? তাছাড়া আমার দেশের মানুষ সবই তো আমার আপনজন। ওখানে গেলে কোনোই লাভ হবে না, শুধু তুমি বেগুনে প্রাণটা হারাবে। তবু যেতেই হবে আমাকে। তুমি আমাকে পথটা দেখিয়ে দাও। বিশু ঠাকুর গাছ থেকে নেমে পড়লেন। মাধব দাসও সঙ্গে নেমে এসে বলল, ঠাকুর, আবার তোমাকে বলছি, যেও না, শুধু শুধু প্রাণটা দিও না। যেতে আমায় হবেই। তবে এই দিকে সমুদ্রের ধার দিয়ে চলে যাও, এক সময় নদীর মোহনা দেখতে পাবে। একটা কথা বলে দিই তোমায়, হেতাল গাছ চেনো তো? ওই হেতালের ঝোপ দেখলে খুব সাবধান। ওই হেতাল ঝোপে বাঘ লুকিয়ে থাকে। জলের একেবারে ধার ঘেঁষে যেও, বাঘ দেখলে যাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে পারে। বিশু ঠাকুর মাধব দাসকে জড়িয়ে ধরে বললেন, ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছ। যদি বেঁচে থাকি তাহলে তোমার কথা কখনো ভুলব না। আর দেরি না করে বিশু ঠাকুর হাঁটতে শুরু করলেন।
জাহাজ দুটোকে তিনি তখনও কিছু দূরে ঝাপসাভাবে দেখতে পাচ্ছেন। একটু পরে পুরো অন্ধকার হয়ে যাবে। খানিক পরে তিনি পরপর কয়েকবার কামান দাগার শব্দ শুনতে পেলেন। একটু জ্বলন্ত কামানের গোলা সমুদ্রের জলে পড়ল। দস্যুরা হঠাৎ কেন কামান দাগছে তা বিশু ঠাকুর বুঝতে পারলেন না। যদি গায়ে এসে গোলা লাগে এই ভয়ে তিনি শুয়ে পড়লেন বালির ওপর। কিছুক্ষণ পরে সব চুপচাপ হয়ে গেলে তিনি হাঁটতে লাগলেন আবার। কোনো বাঘের মুখোমুখি পড়তে হলো না তাকে। এক জায়গায় তিনি শুধু দুটি খুব বড় জানোয়ার দেখলেন। অন্ধকারের মধ্যে সেগুলি কি জানোয়ার তিনি চিনতে পারলেন না। সেই সময় তিনি কোমর পর্যন্ত জলে নেমে দাঁড়িয়ে রইলেন। চাঁদ উঠেছে, কিন্তু মেঘলা আকাশ বলে জ্যোৎস্না বিশেষ নেই। কিছু দূরের জিনিস আবছা আবছা দেখা যায়। একটু পরে জন্তু দুটো ঢুকে গেল জঙ্গলের মধ্যে। মোটামুটি 1 ঘন্টার মতন সময় হেঁটেই বিশু ঠাকুর পৌঁছে গেলেন নদীর মোহনায়। তিনি দেখতে পেলেন জাহাজী লণ্ঠনের আলো। বন্দীদের জাহাজ থেকে নামিয়ে গোল করে বসানো হয়েছে। মাঝখানে জ্বলছে দুটো মশাল। কয়েকজন ফিরিঙ্গি খোলা তলোয়ার হাতে পাহারা দিচ্ছে তাদের। আরেকটু দূরে একটা মোটা গাছের গুঁড়ির উপর বসে আছে গঞ্জালেস। তার সামনে হাঁটু গেড়ে বসেছে কয়েকজন অনুচর। মনে হয় কোনো একটা ব্যাপার নিয়ে তারা খুব উত্তেজিতভাবে আলোচনায় মত্ত। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বিশু ঠাকুর সব দেখলেন। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। রাগে দুঃখে যেন চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে তাঁর। তিনি একা, নিরস্ত্র। এতগুলো ডাকাতের সঙ্গে কি করে লড়বেন? প্রাণের ভয় নেই তাঁর, কিন্তু শুধু প্রাণ দিলে তো আর প্রতিশোধ নেওয়া হবে না। তবু দাঁতে দাঁত ঘষে তিনি মনে মনে বললেন, একটা কিছু করতেই হবে, আমাকে একটা কিছু করতেই হবে। জঙ্গলের মধ্যে তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা কাদা কাদা। বোধহয় জোয়ারের সময় জল উঠে এসেছিল। কাদায় পা গেঁথে যাচ্ছে। তবু তিনি নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন ওই দিকে চেয়ে। বন্দীদের মধ্যে 2খানা করে রুটি বিলি করা হলো। ঠিক ভিখারির মতন হাত বাড়ালো সবাই সেই রুটি নেবার জন্য। এরা সবাই গ্রামের গৃহস্থ মানুষ। দুবেলা পেট ভরে ভাত খেতে পেত ঠিকই, এখন মাত্র 2খানা রুটিতে ওদের কতখানি পেট ভরবে? গঞ্জালেস আর তার অনুচরেরা এখন খুব জোরে জোরে কথা বলছে। মনে হয় কোনো ব্যাপারে ওদের মধ্যে তর্ক বেঁধে গেছে। বিশু ঠাকুর ভাবলেন আরেকটু কাছে এগিয়ে গিয়ে ওদের কথাবার্তা শুনবেন। 2-1 পা এগিয়েছেন সবেমাত্র, এমন সময় কে যেন হঠাৎ তার ঘাড় ধরে টানল খুব জোরে। তিনি কিছুই বুঝতে পারার আগে পড়ে গেলেন একটা ঝোপের উপর। সে যেন তাকে আবার সরসরিয়ে টেনে নিয়ে গেল অনেকখানি। কোনো জন্তু নয়, মানুষই। একজন কেউ 2 হাতে তাঁর গলা টিপে আছে। বিশু ঠাকুর প্রথম বিস্ময়ের ঘোর কাটিয়ে চেষ্টা করলেন উল্টে গিয়ে আততায়ীকে আক্রমণ করবার। লোকটি তখন বলল, ঠাকুর চুপ, শব্দ করো না। মাধব দাসের গলা। আনন্দে বিশু ঠাকুরের সারা শরীর কেঁপে উঠল। তিনি ভেবেছিলেন এবার তার নিশ্চিত মরণ হবে। মাধব দাস ফিসফিসিয়ে বলল, ঠাকুর মরতে বসে গিয়ে ওই দেখো সামনের গাছের ডালে। বিশু ঠাকুর অস্পষ্ট জ্যোৎস্নায় চেয়ে দেখলেন সামনে গাছের ডাল থেকে কি একটা যেন দুলছে। গাছেরই আরেকটা ডাল মনে হয়, কিন্তু অন্য কোনো ডাল এমন দুলছে না। মাধব দাস বলল, সাপ, আর 1 লহমা দেরি হলে তোমায় কামড়াত। তুমি এলে কখন? তোমায় একলা ছেড়ে দিয়ে মনটা কেমন লাগলো, তাই পিছু পিছু চলে এলাম। এইখানে ভীষণ সাপ। আবার তুমি আমার প্রাণ বাঁচালে? আমি বাঁচাইনি, ভগবান বাঁচিয়েছেন। মাধব দাস, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বোম্বেটেরা সবাই এখন এখানে। এই সময় ওদের জাহাজে কেউ থাকে না। চলো আমরা
আমরা সমুদ্রে নেমে সাঁতরে পেছন দিক দিয়ে ওদের একটা জাহাজে উঠি। সাত করে আমরা রাক্ষসের গুহায় পা দেব। জাহাজে কেউ থাকবে না, আমরা ভালো করে আগে দেখে নেব, যদি কেউ থাকে আমরা আবার নেমে পড়ব জলে। এই অন্ধকারের মধ্যে আমাদের ওরা খুঁজে পাবে না। জাহাজ থেকে যদি চকমকি পাথর আর দু একটা অস্ত্র পাওয়া যায় তাতে তোমার সুবিধা হবে না? এই মোহনার মুখটায় কুমির কিসকিস করে, জাহাজে ওঠার আগেই যদি আমরা কুমিরের পেটে যাই। তোমার কপালে কি লেখা আছে, বাঘের পেটে যাওয়া না কুমিরের পেটে যাওয়া? তুমি তো ভীতু নও মাধব দাস। ঠাকুর, আমি না গেলে তুমি একলাই নিশ্চয়ই যাবে। হ্যাঁ, চলো দাও, মরতে হয় দুজনে একসঙ্গে বলো। গঞ্জালেসের জাহাজ আর আনাপুরামের জাহাজ পাশাপাশি রাখা, পেছন দিকে আনাপুরামের জাহাজ। ওরা দুজনে সাঁতরে এসে উল্টো দিক থেকে আনাপুরামের জাহাজের কাছে চলে এলো। তারপর নোঙরের কাছি ধরে বিশ্রাম করতে লাগলো একটু। জাহাজের ডেকের উপর একটা মাত্র লণ্ঠন জ্বলছে, তাতে একটুখানি জায়গায় আলো হয়েছে। কোনো লোকজনের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিশু ঠাকুর মাধব দাসকে খুব নিচু গলায় বললেন, তুমি এখানে থাকো, আমি আগে দেখে আসি। আমার কোনো বিপদ হলে তুমি চুপি চুপি পালিয়ে যেও। মাধব দাস বলল, দড়ি বেয়ে বিশু ঠাকুর উঠে এলেন ওপরে। খুব সাবধানে রেলিংয়ের ফাঁক দিয়ে উঁকি মারলেন। ডেকের ওপর কেউ নেই। তিনি রেলিং টপকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইলেন নিঃশব্দে। একটুক্ষণ পরে যখন বুঝতে পারলেন সত্যি সেখানে কেউ পাহারা দিচ্ছে না, তখন তিনি একটা ছায়া মূর্তির মতন সাঁ করে দৌড়ে চলে এলেন ডেকের অন্য পাশে। সেখানে পাশাপাশি দুটো ক্যাবিন। একটা ক্যাবিনের জানলার এক পাশে দেখলেন সেখানে একটা মিটমিটে আলো জ্বলছে, আর খাটের উপর শুয়ে আছে এক পরমা সুন্দরী মেয়ে। চোখ দুটি বোঝা, যেন এক ঘুমন্ত রাজকুমারী। সত্যি ইনি আরাকানের রাজকুমারী এবং আনাপুরামের বোন সুকনা। কিন্তু তার হাত দুটো খাটের সঙ্গে বাঁধা। খাটের নিচে দরজার সামনে বসে ঢুলছে একটি 13-14 বছরের ফিরিঙ্গি বালক। এ গঞ্জালেসের নিজস্ব ভৃত্য। এর নাম ডমিনিক। একে রেখে যাওয়া হয়েছে সুকনাকে পাহারা দেবার জন্য। বিশু ঠাকুর সেখান থেকে সরে গিয়ে অন্য ক্যাবিনটাতে দেখলেন সেটা ফাঁকা। তার পাশ দিয়ে তিনি জাহাজের খোলে নেমে যাবার একটা সিঁড়ি দেখতে পেয়ে নেমে গেলেন সেটা দিয়ে। আনাপুরামের জাহাজ গঞ্জালেসের জাহাজের চেয়ে অনেক বেশি সুন্দর আর সাজানো গোছানো। জাহাজের খোলের মধ্যে কৃতদাসদের রাখবার জন্য মস্ত বড় একটা ঘর। সেই ঘরের দেয়ালে সারি সারি লোহার আংটা, ওগুলোতে কৃতদাসদের বেঁধে রাখা হয়। পাশাপাশি আরো 2-3টি ঘর রয়েছে, কিন্তু কোথাও কোনো অস্ত্র খুঁজে পেলেন না বিশু ঠাকুর। আগের দিন লড়াইয়ের পর এ জাহাজের সব অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে ওই জাহাজটিতে। এখানে কিছুই নেই। ঘুরতে ঘুরতে একটা ঘরে ঢুকে বিশু ঠাকুর বুঝলেন সেটা এই জাহাজের রান্নাঘর। সেখানে তিনি পেলেন কয়েকটা চকমকি পাথর আর দুখানা মাংস কাটা ছুরি। তাড়াতাড়ি সেই পাথরগুলো কোমরে গুঁজে তিনি ছুরি দুখানা সঙ্গে নিয়ে আবার পা টিপে টিপে উঠে এলেন ওপরে। তারপর নোঙরের দড়ি বেয়ে ফিরে এলেন মাধব দাসের কাছে। একখানা ছুরি আর চকমকি পাথরগুলো মাধব দাসকে দিয়ে তিনি বললেন, এবার তুমি চলে যেতে পারো। মাধব দাস বলল, আর তুমি কি করবে ঠাকুর? আমি তো শুধু জাহাজ থেকে জিনিস চুরি করতে আসিনি। ওই একখানা মাংস কাটা ছুরি দিয়ে তুমি ডাকাতদের সঙ্গে লড়বে? দেখা যাক কি করা যায়। মাধব দাস নোঙরের দড়ি ধরে জাহাজের গায়ে দুটো আংটার ওপর দিব্যি বসে আছে। বিশু ঠাকুরও একটা আংটার ওপর পা দিয়ে দাঁড়ালেন। তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা মাধব দাস, নদীর জলে হঠাৎ একটা কলকল শব্দ হচ্ছে কেন? মাধব দাস বলল, ভাটার টান পড়েছে যে, দেখছো না জল কমে যাচ্ছে। এই দেখো, আগে এই পর্যন্ত জাহাজে জলের দাগ ছিল। এই ভাটার টান কতক্ষণ থাকবে? আর তো 3 ঘন্টা। এখন যদি আমরা ছুরি দিয়ে এই জাহাজের নোঙরের দড়ি কেটে দিই তাহলে কি হবে? তাহলে ভাটার টানে
জাহাজ গিয়ে সমুদ্রে পড়বে। তারপর পাল্টা তোলাই আছে দেখছি। তারপর বাতাস যেদিকে বইবে জাহাজ সেই দিকে ছুটবে। কেন, তুমি কি গোটা জাহাজটাই চুরি করতে চাও নাকি? যখন ওরা এইসব কথাবার্তা বলছে তখন নদীর ধারে গম্বুজের পাশে অন্য একটা ব্যাপার চলছে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জলদস্যু 10ম পর্ব। কি সেই কথাবার্তা, শুনুন একাদশ ও অন্তিম পর্ব।